গতকাল গভীর রাতে গাজীপুরে খুবই অ্যালার্মিং একটা ঘটনা ঘটেছে। রিপোর্ট যেভাবে পাওয়া গেল তাতে খুব খারাপ কিছু হয়ে গেছে, আমরা আশা করব সেটা হয়নি, কিন্তু তারপর এটা খুবই অ্যালার্মিং। অনেকগুলো দিক থেকে এটা দেখা যায় এবং যেটা আমাদের জন্য খুবই একটা ভয়ের বার্তা দেয়। গতকাল বেশ রাতের দিকে ফেসবুকে প্রথম আসছিল যে ওখানে রীতিমতো আমাদের স্টুডেন্টদের 2-3 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু সেটা না হলেও পরিস্থিতি যথেষ্ট খারাপ। কিন্তু যা হলো সেটা একটু আগে জানি এবং আমরা সরকারের নির্লিপ্ততা এবং সরকার যেভাবে তার কাজ চালাচ্ছেন, তারা বাংলাদেশের জন্য বড় বিপদ তৈরি করতে যাচ্ছেন। আমি এখন আর রাগঢাক না করে সরকারকে এই ব্যাপারগুলোতে আরও শক্তভাবে অ্যাকিউজ করতে চাই। 6 মাস পর নিশ্চয়ই সরকারকে আর খুব সফটলি বলার জায়গা নেই। যখন দেখছি আমাদের দেশের একটা গণ অভ্যুত্থানের যে সুফল, একটা গণ অভ্যুত্থানের পরে যে ডেমোক্রেটিক ট্রানজিশন, সেটা যখন এই সরকারের অথর্বতা এবং অক্ষমতার জন্য হ্যাম্পার্ড হচ্ছে, তখন কথা বলতেই হবে। প্রথমত হেডলাইন এরকম: গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা, মাইকে ঘোষণা দিয়ে মারধরে আহত 15। নিউজটা একটু ডিটেল পুরোটা পড়ি। গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছেন, গতকাল শুক্রবার রাত 9টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান। তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর কাজী তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ফুটেজে দেখা গেছে কয়েকজনকে মারধর করা হচ্ছে। আহতদের নাম আছে এখানে। সিভিল সার্জন বলেছেন 15 জনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে 3 জনের অবস্থা খারাপ বলে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ যেটা জানিয়েছে সেটা হচ্ছে, প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেন। 12-13 জন আহত হয়েছে। যেটা ইন্টারেস্টিং সেই জায়গাটাও আসি। এখানে বিদিবাত রাত 1:45টার দিকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা ছাত্ররা গাজীপুরের নেতা, এই কথা হলো খুব মন দিয়ে শুনি। শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন। দ্রুত 15-16 জন ঘটনাস্থলে চলে যান। সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে। এতে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায়। তাদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল। অন্য শিক্ষার্থীরা আসার আগেই 15 জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরকেও পেটানো হয়। এরপর মার্চ টু গাজীপুর। অনেকগুলো প্রশ্ন হচ্ছে, বয়ানের ভিন্নতা আছে। মানে বলা হচ্ছে, পুলিশ যেটা বলছে সেটা হলো ছাত্র জনতা পরিচয় দিয়ে কিছু মানুষ ওই বাড়ি ভাঙচুর করতে যায়, লুটপাট করতে যায়। খুবই সম্ভব, কারণ গত 2-3 দিনে বাংলাদেশে যা হচ্ছে এবং যেভাবে কিছু মানুষ এটাকে উস্কে গিয়েছিলেন একটা সময় এবং এটার পক্ষে সাফাই গাইছেন, এবং কেউ এটার বিরুদ্ধে একটু কথা বললেও তাকে সুশীল বলে, এবং এটা সুশীল তো হচ্ছে সবচেয়ে ছোট গালি, আরও ভয়ঙ্কর সব গালিগালাজ করে তাকে আক্রমণ করে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাতে এটা খুব স্বাভাবিক। হতেই পারে এরা ছাত্র জনতা, আবার হতেই পারে যখন এই ঘটনাগুলো ঘটে তখন কিছু পিওর চোর ডাকাত ছাত্র জনতা নাম দিয়ে এই কাজগুলো করবে। এটাই আশঙ্কার জায়গা ছিল। এটাই 32 নম্বরের ঘটনার পরপরই অন্যান্য জায়গায় যখন ঘটনা ঘটছে, 32 নম্বরের ঘটনার সাথে সাথে বাকিগুলো প্রথম দিন 3-4টা একসাথে ঘটেছে, এরপর পরের দিন ঘটলো এবং সিস্টেম্যাটিকলি ঘটতে যাচ্ছে। এবং এই রকম মবকে উস্কালে আসলে থামানো যায় না। আর ওই যে বারবার বলছি, যাদের প্রতি কন্ট্রোল আছে, যে আপনারা এটা করবেন না বলার পর যে মানুষগুলো থামবে, যে মানুষগুলো ফলো করে, এর বাইরেও আরও মানুষ আছে, নানান ভেস্টেড ইন্টারেস্টের মানুষজন আছে, তারা তাদের উদ্দেশ্য সফল করতে নেমে যাবেন। সুতরাং ছাত্ররা এটা করতেই পারেন, ছাত্র জনতা, কারণ সবাই কমান্ড শোনেন নাই। তারা এটাকে লুটপাটের জন্য না, তারা এটাকে
মানে স্বৈরাচারী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ মানুষ মোজাম্মেল হক মন্ত্রী ছিলেন এবং তার বাড়িটাও স্বৈরাচারের একটা নিশ্চিতভাবে প্রতীক, সুতরাং সেটা ভাঙা যায়, সেটা লুটপাট করা যায়। মানে ছাত্ররা হলে আর লুটপাট করলো না, ভাঙলো। আর কিছু চোর ডাকাত গিয়ে সেই নাম দিয়ে ভাঙবে, লুটপাট করবে। বাংলাদেশে এখন ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামটাম দিয়ে যে কোনো কিছু করে ফেলার মতো একটা পরিস্থিতি আছে, সত্যিকার অর্থেই আছে। কয়েকদিন আগে 2 বা 3 দিন আগে উত্তরার একটা থানাতে গিয়ে কারা করেছেন জানি না, কিন্তু তারাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে থানা থেকে তাদের গ্রেফতারকৃত একজন ছাত্রকে আনার জন্য গিয়েছিল এবং যথেষ্ট মিসবিহেভ পুলিশের সাথে করেছে। ইভেন রিয়াকশনে পুলিশের লোকজনকে সাসপেন্ড করতে হয়েছে। সো এই নাম দিয়ে এই কাজটা করা যায়, এটা ফ্যাক্ট বাংলাদেশে এখন, এবং এই কাজটা হয়েছে কোনো না কোনো ফর্মে। আমি আবার পাল্টা একটা প্রশ্ন করি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার মুখ থেকে যে বক্তব্য এসছে, আবারও বলছি, সেটা খুবই অ্যালার্মিং। উনি বলছেন ওনাদের কাছে খবর আসে মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট হচ্ছে। ফাইন, ধরে নিলাম কিছু লুটপাটকারী চোর ডাকাত ওটা করছে, তারপর তারা 15-16 জন গিয়ে ওটা ঠেকানোর জন্য যান। এই কথাটা শেখ হাসিনার পতনের পর থেকে বলছে, আজকে 6 মাস পরেও বলছি। ওনারা কারা ওদেরকে ঠেকানোর? ওনারা কারা? এই যে আপনারা কারা বললে রীতিমতো খুবই রিয়াকশন হয়েছিল। ওনারা কারা আমরা জানি, আমার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানুষজন কারা আমরা জানি, অসাধারণ রোল তাদের আছে। কিন্তু ওনারা কারা তাদেরকে ঠেকানোর জন্য? বাক্যটা হচ্ছে এটা। 6 মাস পরেও যদি এই পরিস্থিতি, মাঠে এখন তো সেনাবাহিনীও আছে উইথ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এবং এই ছাত্ররা যদি থানার সাথে কথা বলেন, প্রয়োজনে মিলিটারির সাথে কথা বলেন, সেগুলো ঠেকানো যাবে না? তারা যাচ্ছেন কেন? আবারও বলছি, তারা কারা এটা ঠেকানোর? তারা পুলিশ? মানে ছাত্রলীগ যা করতো এক সময়, যখন বিএনপি নাশকতা করতে পারে তাই আমরা মাঠে লাঠিসোঁটা নিয়ে বসে আছি, তখন এই কথাগুলো খুব বলতাম। আমি এই কথাগুলো আজ আবার বলছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের দায়িত্ব পায় নাই। যখন দেশে সরকার ছিল না বা সরকার গঠন হয়েছে, পুলিশ ছিল না, কিছু কিছু ক্ষেত্রে তারা গেছেন, ওটুকুকেও যদি আমরা একটু ছাড়ও দিই, তখনও আমার মনে হয়েছে কতগুলো ক্ষেত্রে দরকার ছিল না, কিন্তু তারা গেছেন, কারণ সেনাবাহিনী তখনও ছিল। এই যাওয়াটা তখনও সমালোচনা করেছি। আর 6 মাস পর এই কাজটা করা কিন্তু একটা ভয়ঙ্কর সিগন্যাল দেয়। এই সরকার তাহলে কি এই ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না? তারা তাদের মতো করে এখন মাঠে কন্ট্রোলের বাইরে যা কেন কিছু করছে, কিংবা মাঠে তাদের এক সময় যে সক্ষমতা ছিল, তারা যেখানে যান পরিচয় দিয়ে যে কোনো কিছু করতে পারেন, প্রয়োজনে ওকে ঠেকাতে পারেন, ওকে থামাতে পারেন, সেগুলো করতে পারেন, সেটা কমে আসছিল বলে তারা এখন আবার মাঠে শক্তি প্রদর্শন করতে শুরু করছেন। মাঠের মধ্যে শক্তি নিয়ে, যে বয়স তাদের, এই অ্যাডভেঞ্চারিজম তাদের ভালো লাগারই কথা, কিন্তু সেটা সবচেয়ে জরুরি কথা। আসল কথা হলো দুটো, সরকারের অ্যাডমিনিস্ট্রেশন ফেল করছে, এটা আস্তে আস্তে আরও খুব ক্লিয়ারলি প্রকাশিত হতে শুরু করেছে। এটাই অ্যালার্মিংয়ের জায়গা। আমি একটা ভিডিও করব ভারতীয় মিডিয়া কি বলছে না বলছে সেসব নিয়ে, ওখানেও মূলত এটাই আর্গুমেন্ট। এবং লজিক্যালি 6 মাস পর সারা দেশে এত ওয়াইড স্প্রেড হামলা ভাঙচুরের ঘটনা ঘটছে, সেইখানে দাঁড়িয়ে সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না। এবং আবারও বলি, আমাদের মিলিটারি এখন মাঠে আছে, এটা আমাদের সেনাবাহিনীর প্রতি একটা খুব বড় অপমানসূচক ব্যাপার। তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, দে ক্যান ডিসাইড দেমসেলভস, তারা নিজের মতো সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ নিতে পারেন যেখানে প্রয়োজন, কিন্তু হচ্ছে না। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ফেল করছে। আর সবচেয়ে জরুরি কথা যেটা, আওয়ামী লীগ পাল্টা পিটুনি শুরু করেছে। এর আগে শুধু গোপালগঞ্জে আমি 3টা ঘটনা নিয়ে ভিডিও করেছিলাম। সেনাবাহিনীর গাড়িতে হামলা হয়েছিল হাসিনা পালিয়ে যাওয়ার 5-7 দিনের মধ্যেই। মাসখানেক পর বিএনপির একটা নেতার গাড়ি বহরে হামলা হয়ে একজন মারাও গিয়েছিল, 50 জন আহত হয়েছিল। এবং 2-3 দিন আগে, 4 দিন আগে আওয়ামী লীগের কর্মসূচিতে, সোকল কর্মসূচিতে লিফলেট বিতরণের সময় একজনকে গ্রেফতার করার পর পুলিশের গাড়িতে হামলা হয়েছে। গোপালগঞ্জের ভেতরে কিছু ঘটনা আওয়ামী লীগ পাল্টা রিটালিয়েট করছিল। যেদিন গোপালগঞ্জে হামলা, সেদিন পাবনাতে আবার একজনকে গাড়ি থেকে জয় বাংলা স্লোগান নিয়ে যায়। আমরা খেয়াল করছি, গোপালগঞ্জ ছিল, পাবনায় হয়েছে, গাজীপুরে হলো, এবং এটা আরও ভয়ঙ্কর হলো। 15 জন অন্তত আহত হয়েছে, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা খুবই চাই গভীরভাবে তাদের কোনো রকম বড় ক্ষতি না হয়ে যাক, তারা বেঁচে থাকুন এবং কোনো রকম মেজর ক্ষতিগ্রস্ততার মধ্যে তারা না থাকুন। কিন্তু যতটুকু হয়েছে, আস্তে আস্তে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তার শক্তি দেখাতে পারছে।
এই ঘটনাটা ঘটেছে আসলে সরকারের নির্লিপ্ততার কারণে। সরকার তার অ্যাডমিনিস্ট্রেশন কোনোভাবেই চালাতে পারছে না, পুলিশ পারছে না। না পারলে আমরা চেঞ্জ দেখতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি না পারেন, ওই জায়গায় অন্য কেউ আসুক, কিন্তু তাকে বা কাউকে সেই দায়িত্ব নিতে হবে, সরকারকে নিতে হবে, এবং উনি না পারলে আর কেউ আসুক। শেখ হাসিনার পুলিশ এই হয়েছে ওই হয়েছে, 6 মাস পরও কাজ করতে পারবে না, হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। ফলে এই নির্লিপ্ততাগুলো এই পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর ওপরেও প্রশ্ন তৈরি করছে। আমি প্রায় মাজার ভাঙার ঘটনা বলি, 80টা মাজার ভাঙা হয়েছে। ব্যবস্থা নিলে 80টা মাজার ভাঙা হতো না। ব্যবস্থা মানে প্রেস নোট দেয়া না, আমরা এখন থেকে কিন্তু কঠোর হলাম। এখন থেকে কঠোর হলেও যদি হয়, তার আগের ঘটনাগুলোর ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা নিতে হবে, নেওয়া হয়নি। ফলে পুলিশ আদতে কিছু করবে কোনো কিছু ঠেকানোর জন্য, এটা মনে হয় না। এখন ব্যাপারগুলো দুই পক্ষের কাছে, ছাত্র জনতা বলে যারা তাদেরকে পরিচয় দিচ্ছেন, তারাও মনে করে পুলিশ এভাবে না হলে আমরাই মাঠে পুলিশ হিসাবে থাকছি। আর আওয়ামী লীগ এখন বেশ কিছু জায়গায় কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তারা অনেক কিছু করে ফেলতে পারছেন। এটা খুব অ্যালার্মিং জায়গা, এবং এটা এক্সক্লুসিভলি এই সরকারের ব্যর্থতার কারণে হয়েছে। কোনো রকম কোনো কনফিউশন নেই। যতদিন পর্যন্ত সরকার তার নিজের সক্ষমতা, নিজের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, তার বল প্রয়োগের ক্ষমতা দেখাতে না পারবে, লেজিটিমেটলি, প্রায় বলি কথাটা, বল প্রয়োগ করবে সরকার, সরকারের বল প্রয়োগ করার সক্ষমতা আছে, অধিকার আছে, সেটা যদি আইন, সংবিধান, বিধিবিধানের চৌহদ্দির মধ্যে হয়, সেটা কোনো সমস্যা তৈরি করে না। এর বাইরে হলে সমস্যা তৈরি করে। অবৈধ, বেআইনি, বর্বর বল প্রয়োগ শেখ হাসিনা যেটা করতেন, সেটা ঘৃণা করে মানুষ। কিন্তু কোথাও কোনোখানে সরকারকে আমি দেখি নাই, সরকার যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, প্রয়োজনে সে বল প্রয়োগ করে, কোথাও কিছু না। সেটারই মাসুল আমরা দিচ্ছি, এবং খুব বাজে মেসেজ মাঠে চলে গেছে। আমি কিন্তু বিপদ দেখতে পাচ্ছি, প্রায় বলছি যে মব থামানো যাচ্ছে না। অনেকেই এখন বিভিন্ন জায়গায় 15-20 জন 50 জন মিলে যে কোনো কিছু করে ফেলছেন, করবেন। দফায় দফায় বলেছি এটা নিয়ে কথা, অনেকের পছন্দ হয়নি, তারপরও বলেছি। এখন আমি দেখছি আওয়ামী লীগ এখন পাল্টা মার শুরু করবে, এবং এই মারের আবার একটা কারণ আছে, আমরা অনেকে হয়তো খেয়াল করি না। এটা আবার খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগের হাতে মার খেয়ে আমাদের স্টুডেন্টরা ক্ষুব্ধ হবেই। আওয়ামী লীগের হাতে মার, শেখ হাসিনার বক্তব্য শুনে আমাদের গা জ্বলে যায়, আওয়ামী লীগ আমাদেরকে পেটাবে। ফলে স্বাভাবিকভাবে যেটা হবে, এবার আওয়ামী লীগের ওপর আবার পাল্টা হামলা শুরু হওয়ার টেন্ডেন্সি হতে পারে, কারণ সরকার তো কিছু করবে না, কিছু করছে না। ইনস্ট্যান্টলি যদি সব জায়গায় ব্যবস্থা নেওয়া হতো, যেখানে যেখানে হয়েছে ব্যবস্থা নেওয়া হতো, গ্রেফতার করা হতো, বিচারের আওতায় আনা হতো, তাহলে সমস্যা ছিল না। কিন্তু না, ওটা যখন হবে না, খুব স্বাভাবিকভাবেই মানুষজন তখন সিনেমার ভাষায় নিজের হাতে আইন তুলে নেওয়া, আমরা যতই বলি না আইন নিজের হাতে তুলে নেবেন না, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন, এবং এটা আবার একটা পাল্টাপাল্টি অ্যানার্কি তৈরি করবে। এবং আমি নিশ্চিত আওয়ামী লীগ আরও বিভিন্ন জায়গায় এই হামলাগুলো করবে, ওরা চাইবে প্রভোগ করতে। শেখ হাসিনা, তার বড় বড় নেতা সবাই আরামে আছে, কিন্তু এরকম কিছু লোকজনকে দিয়ে প্রভোগ করিয়ে পেটাবে, যাতে তাদেরকে পাল্টা পেটানো হয়। এই ঘটনাগুলো ক্রমাগত তারা মাঠে ঘটাতে থাকবে, নানান রকম কেওস এবং ডিস্টারবেন্স তৈরি করার জন্য। অত্যন্ত ব্যর্থতার পরিচয় দেওয়া সরকার আমাদেরকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের কেয়ারফুল থাকা জরুরি, এবং সরকারের উপরে কঠোর চাপ তৈরি করা জরুরি।